আসসালামু আলাইকুম। আজকে আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পর্কে খুব সুন্দরভাবে জানব। তো চলো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় এটা জানা যাক। তো এটা হচ্ছে একটা ফুল এবং ফুলের এইটা হচ্ছে পরাগধানী। তাহলে দেখো এটাও হচ্ছে পরাগধানী, এটাও পরাগধানী, এটাও পরাগধানী, এটাও পরাগধানী, এইটাও পরাগধানী। তো আমরা যে কোনো একটা পরাগধানী নেব। তো মনে করো আমরা এই পরাগধানীটাকে আমরা নিব। তো এই পরাগধানীটাকে যদি মাঝ বরাবর কাটা যায় তাহলে এটা দেখতে এইরকম হবে। হ্যাঁ, তো এটার নিচে পরাগধানীটা লিখে দাও, কারণ এই পরাগধানীটাকে মাঝ বরাবর কেটে আমরা এইটা পেয়েছি। তো নিচে এটা পরাগধানী লিখে দাও, কারণ এইটা যদি পরাগধানী হয় তাহলে এটাও তো পরাগধানী। তো এই পরাগধানীর ভিতরে এই যে গোল গোলগুলো এগুলো হচ্ছে পরাগথলি। ঠিক আছে, তাহলে এইটা একটা পরাগথলি, এটা একটা পরাগথলি, এইটা একটা পরাগথলি, এইটা একটা পরাগথলি। এখন এই যে পরাগথলিটা, এইটার ভিতরে থাকে পরাগ মাতৃকোষ। এই যে ডট 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 করে বা ফোটা ফোটা করে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে পরাগ মাতৃকোষ। আর পরাগ মাতৃকোষ হচ্ছে 2n বা ডিপ্লয়েড। তো এই যে পরাগ মাতৃকোষটা এটাতে মিওসিস বিভাজন হবে। তো মিওসিস বিভাজনে একটা 2n থেকে 4টা n তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই 2nটা থেকে 4টা n তৈরি হবে। তো আমরা এটা লিখে দিই, এই যে দেখো 4টা, এটা লেখো, আর এই যে n। ঠিক আছে, ছিল একটা 2n, হইল 1টা 2টা 3টা 4টা n। তাহলে পরাগ মাতৃকোষটা ছিল 2n, হবে 4টা n। হ্যাঁ, তো এই যে nটা এটাকে আমরা বলবো অপত্য পরাগকোষ। তো দেখো পরাগ মাতৃকোষ এটার মানে হচ্ছে পরাগ, মাতৃ মানে মা, কোষ মানে কোষ, তার মানে পরাগ মা কোষ। তো মা থেকে কি তৈরি হয়? মা থেকে তৈরি হয় সন্তান বা শিশু। তাহলে দেখো অপত্য মানে হচ্ছে সন্তান বা শিশু। তাহলে অপত্য পরাগকোষ এটার মানে কি? সন্তান পরাগকোষ, বুঝছো, বা শিশু পরাগকোষ। তাহলে পরাগ মা কোষ থেকে তৈরি হচ্ছে সন্তান পরাগকোষ, অথবা এভাবে বলতে পারি শিশু পরাগকোষ। বুঝছো? তো নাম থেকেই বুঝতে পারছো যে শিশু বা সন্তান পরাগকোষ বা অপত্য পরাগকোষ এটা কিন্তু পরিণত না, হ্যাঁ, বা পূর্ণ না, পূর্ণতা প্রাপ্তি হয়নি এটার, কারণ সে তো শিশু। বড় হইলে না পূর্ণতা প্রাপ্তি হবে, তাহলে এটাকে পরিণত হতে হবে অথবা পূর্ণতা প্রাপ্তি পেতে হবে। ঠিক আছে, মানে বড় হতে হবে এক কথায়। তো অপত্য পরাগকোষ এটা পরিণত হওয়ার পর বা পূর্ণতা প্রাপ্তির পর পরাগরেণুতে পরিণত হয়। ঠিক আছে, তাহলে 4টা অপত্য পরাগকোষ পরিণত হওয়ার পর বা পূর্ণতা প্রাপ্তির পর 4টা পরাগরেণুতে পরিণত হয়। তাহলে পরাগথলির ভিতরে যেহেতু পরাগ মাতৃকোষ থাকে, তাহলে এখানেই তো এই যে পরাগ মাতৃকোষ থেকে পরাগরেণু তৈরি হবে। তাহলে পরাগথলির ভিতরে কিন্তু পরাগ মাতৃকোষটা থাকবে এবং এখানেই পরাগরেণুটা তৈরি হবে। তাহলে পরাগথলির ভিতরে কিন্তু পরাগ মাতৃকোষও আছে এবং পরাগথলির ভিতরে পরাগরেণুও আছে। পরাগথলির ভিতরে যে পরাগরেণু আছে এই কথাটা মনে রাখবা। তো আমরা পড়ছি পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। তো এই যে পরাগরেণু এটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তো তোমরা অনেকেই এই লাইনটা বুঝতে পারো না যে পূর্ণতা প্রাপ্তির পরপর পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়। তো তোমরা অনেকেই এই লাইনটা বুঝতে পারো না যে পূর্ণতা প্রাপ্তির পরপর পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়। তো পূর্ণতা প্রাপ্তি বলতে গেলে এখানে বুঝাইছে যে এই যে পরাগ মাতৃকোষটা এই যে অপত্য পরাগকোষগুলো তৈরি করলো, এরপরে পূর্ণতা প্রাপ্তি হইলো, এটার পর পরাগরেণু তৈরি হলো। তাইলে পূর্ণতা প্রাপ্তি বলতে গেলে বোঝাচ্ছে পরাগ মাতৃকোষটা পরাগরেণুতে যে পরিণত হইলো, এইটাকে বলছে পূর্ণতা প্রাপ্তি। তাহলে এই যে পূর্ণতা প্রাপ্তি বলতে গেলে বোঝাচ্ছে পরাগরেণুটা তৈরি হওয়া। তাহলে পরাগরেণু তৈরি হওয়ার পরপরই পরাগথলিতে থাকা অবস্থায়, তো দেখো এই যে পরাগথলি এটাতে আছে পরাগ মাতৃকোষ, তো এই যে ডট ডট গুলা হচ্ছে পরাগ মাতৃকোষ, আর এই যে পরাগ মাতৃকোষ এটা পূর্ণতা প্রাপ্তির পর পরাগরেণুতে পরিণত হলো। তার মানে পরাগথলিতে পরাগ মাতৃকোষও আছে, পরাগথলিতে কিন্তু পরাগরেণুও আছে। তাহলে এই যে পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণু যেগুলো আছে এগুলার অঙ্কুরোদ্গম শুরু হয়। ঠিক আছে, তাহলে অঙ্কুরোদ্গম বলতে গেলে কি বুঝাইছে? এই যে ধাপগুলা এগুলা শুরু হয়ে যায়। তো দেখো এখানে
4টা পরাগরেণু যদিও তৈরি হয়েছে, তো আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি একটা পরাগরেণু দিয়ে বুঝাবো। তো মনে করো এইটা হচ্ছে একটা পরাগরেণু এবং এই পরাগরেণুটার নিউক্লিয়াস হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো এটাকে পরাগরেণুর নিউক্লিয়াস। ঠিক আছে, এই পরাগরেণুটার নিউক্লিয়াস হচ্ছে এটা যেহেতু, তাই লিখবো পরাগরেণুর নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে বলে কেন্দ্রিকা। ঠিক আছে, তাই আমরা অবলিক দিয়ে কেন্দ্রিকাও লিখেছি। তাহলে এটাকে বলতে পারি পরাগরেণুর নিউক্লিয়াস অথবা পরাগরেণুর কেন্দ্রিকা। তো এইটাতে মাইটোসিস বিভাজন হবে। তো মাইটোসিস এই জায়গায় বই লিখেছে মাইটোটিক বিভাজন। ঠিক আছে, এই যে সিস কথাটুকার জায়গায় টিক ব্যবহার করেছে। তো মাইটোসিস বলো বা মাইটোটিক বিভাজন বলো, এই বিভাজনের ফলে কি হয়, একটা এন থেকে দুইটা এন তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে একটা থেকে দুইটা তৈরি হয়। তাহলে এইখানে নিউক্লিয়াস আছে একটা, তাহলে তৈরি হবে কয়টা, দুইটা। ঠিক আছে, একটা থেকে এখানে তৈরি হয়েছে দুইটা, তাহলে এখানেও একটা থেকে তৈরি হবে দুইটা। তাহলে দেখো এই যে পরাগরেণুর নিউক্লিয়াসটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে এই যে ছোট এইটা লম্বা ছোটটা এটা হচ্ছে জনন নিউক্লিয়াস তৈরি করবে, আর এই যে গোল বড়টা এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস তৈরি করবে। ঠিক আছে, আর এই যে জনন নিউক্লিয়াসটা মানে এই যে এটার আর একটা নাম হচ্ছে জেনারেটিভ কোষ, আর এই যে নালিকা নিউক্লিয়াস এটার আর একটা নাম হচ্ছে নালী কোষ। তো দেখো এখানে নালিকা, এখানে কয়াকা শব্দটা বাদ দিয়েছে, তো নালী এখানে ব্যবহার করেছে। আর বইয়ে নিউক্লিয়াসের জায়গায় অনেক সময় কোষ কথাটা লিখে দেয়। তো এটাকে তুমি জনন নিউক্লিয়াসও লিখতে পারো, জেনারেটিভ কোষও লিখতে পারো, আবার এটাকে তুমি নালিকা নিউক্লিয়াসও লিখতে পারো, নালী কোষও লিখতে পারো। এই যে নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ, এটার কাজ হচ্ছে এই যে নালিকা তৈরি করা। ঠিক আছে, এই যে নালিকাটা, তাহলে এই যে নালিকাটা এটার নাম হচ্ছে পরাগ নালিকা বা পরাগ নালী। দেখো আমরা পরাগ সম্পর্কে জানছি, তাহলে এটার নামে অবশ্যই পরাগ থাকবে, তাহলে পরাগ থাকলো, আর যেহেতু এটা নালিকা তাই এখানে আমরা লিখেছি নালিকা। ঠিক আছে, এই জন্য পরাগ নালিকা বলা হচ্ছে এটাকে। আবার পরাগের জায়গায় পরাগই থাকলো, কিন্তু নালিকাকে নালীও বলে, তাই এখানে লিখেছে নালী। ঠিক আছে, কয়াকার শব্দটা বাদ দিয়ে যায় অনেক সময়, তাহলে পরাগ নালিকা যে জিনিস পরাগ নালীও সেই জিনিস। আর এই যে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ এটা হচ্ছে এটা, তো এখানে লিখে দিয়েছি জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ। আর এই যে নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ এটা হচ্ছে যেটা নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ। তো এইটা কি, এইটা হচ্ছে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ, আর এইটা কি, এইটা হচ্ছে পরাগ নালিকা বা পরাগ নালী। তো এই যে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষটা যখন পরাগ নালিকা বা পরাগ নালীর মাঝামাঝি মানে যে এই জায়গা বরাবর আসবে, তখন এই যে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াসটার বিভাজন শুরু হবে। ঠিক আছে, এবং এই বিভাজনটা হবে মাইটোসিস পদ্ধতিতে বা বলতে পারো মাইটোটিক পদ্ধতিতে, একই কথাই। হ্যাঁ, তো এই যে মাইটোসিস বিভাজন এটাতে আমরা কি জানি, একটা থেকে দুইটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে এই যে একটা, এটা কয়টাতে পরিণত হবে, দুইটাতে, কারণ এখানে একটা এন দুইটা এনে পরিণত হয়েছে, তাহলে এখানে একটা দুইটাতে পরিণত হবে। তাহলে এই যে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষটা দুইটা পুংজনন কোষ বা পুং গ্যামেটে পরিণত হবে। ঠিক আছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই যে এই দুইটা পুংজনন কোষ বা পুং গ্যামেট, আর এই যে নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ এইটা হচ্ছে এই যে এইটা নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ, আর এইটা হচ্ছে পরাগ নালিকা বা পরাগ নালী। তো তোমাদের বইয়ে একটা লাইন তোমরা বুঝতে পারো না যে জেনারেটিভ কোষের এই বিভাজন পরাগ নালীতে সম্পন্ন হতে পারে। দেখো এই যে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস এইটার বিভাজন কোথায় সম্পন্ন হলো, এই যে দেখো বললাম না যে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষটা যখন পরাগ নালীর মাঝামাঝিতে আসবে তখন কিন্তু এই যে বিভাজনটা সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াসের বিভাজনটা এই যে পরাগ নালী এটাতেই সম্পন্ন হবে। এটা বিভাজিত হওয়ার পর দুইটা পুংজনন কোষ বা পুং গ্যামেট তৈরি হবে। তো এখন আমরা বুঝবো যে জেনারেটিভ কোষের এই বিভাজন পরাগরেণুতে কিভাবে সম্পন্ন হতে পারে। ঠিক আছে, এই লাইনটা বোঝার জন্য এত কিছু আয়োজন। ঠিক আছে, তাহলে মনে করো এটা হচ্ছে পরাগরেণু আর এটা হচ্ছে পরাগরেণুর নিউক্লিয়াস।
তো এখানে মাইটোটিক বিভাজন হবে বা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজন হবে। তাহলে মাইটোসিসে হয় কি, একটা থেকে দুইটা তৈরি হয় বা একটা এন থেকে দুইটা এন তৈরি হয়। তাহলে দেখো এখানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে এই যে দুইটা নিউক্লিয়াস তৈরি হলো, এই ছোটটাকে আমরা বলবো জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস, আর বড়টাকে আমরা বলবো নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ। এখন দেখো এই যে পরাগরেণু, হ্যাঁ, এটাই কিন্তু ওই পরাগরেণুটাই, ঠিক আছে। আবার এখানে এই যে এই পরাগরেণুটাই কিন্তু এটা, ঠিক আছে। তাহলে এটাও পরাগরেণু, এটাও পরাগরেণু, এটাও পরাগরেণু। আবার এই যে জনন নিউক্লিয়াসটা বা জেনারেটিভ কোষটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হবে। তো মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, একটা থেকে দুইটা তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানে ছিল একটা, তৈরি হবে দুইটা, ঠিক আছে। তাহলে ছিল জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা হবে পুংজনন কোষ বা পুংগ্যামেট, ঠিক আছে। এবং কয়টা, দুইটা। এই যে নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ, এটা হচ্ছে এই যে এটা যে নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ। তাহলে দেখো আমরা কিন্তু এই লাইনটা পেয়ে গেছি অলরেডি, যে জেনারেটিভ কোষের এই বিভাজন পরাগরেণুতে সম্পন্ন হতে পারে। দেখো এটাও পরাগরেণু, এটাও পরাগরেণু, এটাও পরাগরেণু। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস। তাহলে এটার বিভাজন কোথায় হলো, যেহেতু এটা পরাগরেণু তাই এখানে বিভাজন হয়েছে। জেনারেটিভ কোষের বা জনন নিউক্লিয়াসের বিভাজন বলতে গেলে বোঝাই একটা থেকে যে দুইটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে বিভাজন, বুঝছো। তাহলে বিভাজনটা কোথায় হলো, পরাগরেণুতে হলো। এই কথাটাই এখানে বুঝাইছে। এই জিনিসটা তোমরা অনেকেই বুঝতে পারো না। আর পরের ধাপ যদি দেখাইতে চাও তাহলে দেখাইতে পারো এই যে লাইনটা, যে এখানে ওই দুইটা পুংজনন কোষ বা পুংগ্যামেট থাকলো, আর নালিকা নিউক্লিয়াসটা কি করলো, এই যে এখানে নালী বা নালিকা তৈরি করলো। তো এই চিত্রটা পরীক্ষায় আঁকার কোনো দরকার নাই, ঠিক আছে। এই চিত্রটা এই যে এই লাইনটা বোঝার জন্য, যে জেনারেটিভ কোষের এই বিভাজন পরাগরেণুতে সম্পন্ন হতে পারে, এই লাইন বোঝার জন্য এত কিছু আঁকলাম। কিন্তু আসলে পরীক্ষায় যদি তোমাদের পুংগ্যামেটোফাইটের উৎপত্তি বলে, তাহলে তোমরা এই যে এটুকা আঁকবা দিয়ে লিখবা, আর এই যে এটুকা এঁকে লিখে দিবা, তাহলেই হবে, ঠিক আছে।